Hello everyone, welcome to the Way of Solution. Current Affairs 2026 ফার্স্ট জুন আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আবারও চলে এসেছি এই চ্যানেল দ্য ওয়ে অফ সলিউশনে। আমরা প্রতিনিয়ত যে কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করছিলাম, আজকে নতুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে আমরা শুরু করব। তো যারা পরবর্তীতে প্রথমবারের জন্য যুক্ত হয়েছো, অবশ্যই সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, পরবর্তীতে একটা করে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি ফলো করতে চাও তো অবশ্যই কিন্তু আমাদেরকে ফলো করে নেবে। চলো শুরু করছি আমরা আজকের পর্ব। আমরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে যেমন জিকে করি, জিকেটাও কিন্তু প্র্যাকটিস করব আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সে। চাকরির পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য ডাউনলোড করো সকলে TWS একাডেমি অ্যাপ। তোমরা এই অ্যাপটা অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর দুটো জায়গাতেই পেয়ে যাবে। এবং কেউ যদি ব্রাউজার থেকে ক্লাস করতে চাও, ডেস্কটপে ক্লাস করতে চাও, ল্যাপটপে করতে চাও, তারও কিন্তু সুযোগ তোমরা পাবে। আমাদের পেইড কোর্স, এখানে বিভিন্ন পেইড কোর্স চলছে বর্তমানে। একটুখানি বলে দিই, এই পেইড কোর্সগুলোতে কিন্তু লিমিটেড অফার তোমরা পাচ্ছ। তো অবশ্যই অফার থাকতে থাকতে ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করো। আমাদের এখানে যে নতুন ব্যাচ আসছে সেই ব্যাচগুলোতে কিন্তু খুব শীঘ্রই ক্লাস শুরু হয়ে যাবে। তো যারা এখন অ্যাডমিশন নাওনি, সকলে অ্যাডমিশন নিয়ে ফেলে। চলো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। 2026 সালে কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ নিতে চলেছেন? দক্ষিণ ভারতের এই রাজ্য কর্ণাটক, কর্ণাটকের যিনি আগের মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধারামাইয়া, তিনি সম্প্রতিকালে পদত্যাগ করেছেন, তাই তো? তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেন এবং সেই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন? সঠিক উত্তর হচ্ছে ডিকে শিবকুমার। ডিকে শিবকুমার টু বি সর্ন ইন অ্যাজ কর্ণাটকা চিফ মিনিস্টার। তিনি কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন ডিকে শিবকুমার। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু। আমরা জানি বেঙ্গালুরুকে বিভিন্ন কিন্তু ডাকনাম দেওয়া হয়, ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ শহর। এবং বেঙ্গালুরুকে আমরা ভারতের সিলিকন ভ্যালি, ভারতের বিজ্ঞান নগরী, মহাকাশ নগরী, ইলেকট্রনিক সিটি, উদ্যান নগরী, এই ধরনের কিন্তু বিভিন্ন ডাক নামে ডেকে থাকি। এছাড়া কর্ণাটকের বর্তমান যিনি রাজ্যপাল পদে আছেন তিনি হলেন থাওয়ার চাঁদ গেহলট। এর পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ভারতের কোন বিমানবন্দরে দেশের প্রথম স্কাইকাস্ট সিস্টেম চালু করা হলো? একটা বিশেষ সিস্টেম, স্কাইকাস্ট সিস্টেম সম্প্রতিকালে ভারতবর্ষের কোন বিমানবন্দরে চালু করা হলো? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। ইউনিয়ন মিনিস্টার ডক্টর জিতেন্দ্র সিং inaugurated India's first Skycast system at the Indira Gandhi Airport in New Delhi. নতুন দিল্লিতে অবস্থিত ভারতবর্ষের সবথেকে বৃহত্তম এবং ভারতবর্ষের ওয়ান অফ দ্য বিজিয়েস্ট এয়ারপোর্ট ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট, সেখানে স্কাইকাস্ট সিস্টেম সম্প্রতিকালে লঞ্চ করা হলো। আমাদের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এটা কিন্তু উদ্বোধন করেছেন সম্প্রতিকালে। স্কাইকাস্ট কি? এটি ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটা আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ পরিকাঠামো। এর মাধ্যমে বিমানের টেক অফ, মানে যখন এটা উড্ডয়ন শুরু করে, টেক অফ এবং ল্যান্ডিং বা অবতরণের সময় রানওয়ের আবহাওয়া একদম নিখুঁত লাইভ আপডেট পাওয়া যাবে এটার মাধ্যমে। তোমরা জানো নিশ্চয়ই দিল্লিতে প্রচুর পরিমাণে পলিউশন বর্তমানে, বিশেষ করে শীতকালের দিকে প্রচুর এখানে কুয়াশা দেখতে পাওয়া যায়। সো দিল্লির জন্য এটা কিন্তু খুব উল্লেখযোগ্য, খুব ভালো একটা সিস্টেম আমরা বলতে পারি ইন্ট্রোডিউস করা হয়েছে দিল্লি এয়ারপোর্টের জন্য। নিরাপদে এখন থেকে দিল্লি থেকে বিভিন্ন ধরনের বিমানগুলো উড্ডয়ন করতে পারবে। এর পরবর্তী প্রশ্ন, প্রতি বছর 1 জুন ড্যাশ দিবস পালিত হয়? 1 জুন অর্থাৎ আজকের দিনে কোন দিবস পালিত হয়ে থাকে প্রতি বছরে? পুরো বিশ্ব জুড়ে একটা দিবস পালন করা হয়ে থাকে প্রতি বছরে 1 জুনের দিনে। সেই দিবসটির নাম কি? সঠিক উত্তর হচ্ছে বিশ্ব দুগ্ধ দিবস। জাতীয় চিকিৎসক দিবস, এটা আমাদের ভারতবর্ষে ডক্টর বিধানচন্দ্র রায় তার জন্মদিনে পালন করা হয়ে থাকে এবং এটি হচ্ছে 1 জুলাই পালন করা হয়, অর্থাৎ পরের মাসে এটা পালন করা হবে। বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল পালন করা হয়। 7ই এপ্রিল প্রতি বছরে পালন করা হয়ে থাকে বিশ্ব স্বাস্থ্য দিবস। আচ্ছা, এবং আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস, অপশন ডিতে যেটা আমরা পাচ্ছি, আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসটা প্রতি বছরে কবে পালন করা হয় বলতে পারবে? এটা পালন করা হয় প্রতি বছরে 29শে জুলাই পালন করা হয়ে থাকে।
চলো এর পরবর্তী প্রশ্নে আমরা আসি। ওয়ার্ল্ড মিল্ক ডে, এটা আমরা 1 জুন পুরো বিশ্ব জুড়ে পালন করি। এরপরেরটা 2026 সালের মে মাসে ভারত কোন দেশের কাছে নিজের তৈরি ব্রহ্মোস মিসাইল বিক্রি করার জন্য চুক্তি সই করলো? ব্রহ্মোস মিসাইল এটা ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি একটি মিসাইল, হাইপারসনিক মিসাইল। তো এই ব্রহ্মোস মিসাইলটা বেচার জন্য ভারত একটি দেশের সাথে সম্প্রতিকালে ডিল সাইন করলো। দেশটি কি? মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ নাকি ভিয়েতনাম? আজকের আমাদের 4 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের সঠিক উত্তর হচ্ছে ভিয়েতনাম, দক্ষিণ পূর্ব এশিয়াতে অবস্থিত একটি দেশ। তো সেই ভিয়েতনামে সাথে সম্প্রতি ভারত এই চুক্তিটা করলো। কি বলা হচ্ছে দেখি রিপোর্টে, ইন্ডিয়া হ্যাজ সাইন্ড এ ডিল উইথ ভিয়েতনাম আন্ডার হুইচ ইট উইল সাপ্লাই ব্রহ্মোস মিসাইল হুইচ ইট হ্যাজ জয়েন্টলি ডেভেলপড উইথ রাশিয়া and is in final stage of a similar deal with Indonesia. India's Defense Secretary Rajesh Kumar Singh said on Saturday. শনিবারে আমাদের ভারতবর্ষের যিনি প্রতিরক্ষা সচিব আছেন প্রধান, রাজেশ কুমার সিং, তিনি সম্প্রতিকালে বলেছেন, শনিবারে তিনি বললেন প্রেস রিলিজের মাধ্যমে যে আমাদের ভারত ভিয়েতনামের সাথে ব্রহ্মোস মিসাইল বেচার কিন্তু ডিল বা চুক্তি স্বাক্ষর করে ফেলেছে, যেটা আমাদের ভারত রাশিয়ার সাথে যৌথভাবে মিলে কিন্তু ডেভেলপ করেছিল বা তৈরি করেছিল। অ্যান্ড একটা ফাইনাল স্টেজ বা একটা চুক্তির শেষ পর্যায়ে আছে আমরা ইন্দোনেশিয়ার সাথে, অর্থাৎ ইন্দোনেশিয়াকেও কিন্তু আমরা ব্রহ্মোস বেচতে চলেছি, যার চুক্তিটা একদমই চূড়ান্ত পর্যায়ে বা শেষ পর্যায়ে পৌঁছে গেছে। সেটা পরবর্তীতে কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা আবার আলোচনা করব। এবার একটা ছোট্ট পয়েন্ট জেনে রাখো, সম্প্রতি আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তিনি কিন্তু ভিয়েতনাম ভিজিট করেছিলেন এবং ভিয়েতনাম ভিজিট করার সময়ই কিন্তু এই চুক্তিটা স্বাক্ষর হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, খেলাধুলোর জগৎ থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2026 সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোন ফুটবল ক্লাব জিতেছে? আচ্ছা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগটা কি একটু বলে রাখি। উয়েফা হচ্ছে ডেরি স্টুডেন্টস, ইউরোপের ফুটবল বডিকে বলা হয়ে থাকে উয়েফা। এর দুটো কাপ হয়ে থাকে, একটা হচ্ছে উয়েফা নেশনস লিগ আর একটা হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। যেটা নেশনস লিগ খেলা হয়, নেশনস লিগটা বিভিন্ন দেশের মধ্যে খেলা হয়। ইউরোপের যে বিভিন্ন দেশ আছে, পর্তুগাল, স্পেন, জার্মানি, ইংল্যান্ড, এই যে দেশগুলো আছে এদের মধ্যে খেলা হয় উয়েফা নেশনস কাপ। আরেকটা হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, এটা বিভিন্ন দেশের যে ফুটবল ক্লাবগুলো আছে প্রথম সারি তাদের মধ্যে খেলা হয়। যেমন ইউরোপের প্রতিটা কান্ট্রির মধ্যে শীর্ষ লেভেলের বিভিন্ন টুর্নামেন্ট হয়ে থাকে। যেমন ইংল্যান্ডের মধ্যে যে শীর্ষ লেভেলের টুর্নামেন্ট হয় সেটাকে আমরা বলে থাকি ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইপিএল বলা হয়ে থাকে। সেটা সম্প্রতিকালে আর্সেনাল জিতেছে, আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে করেছি যে 22 বছর পরে আর্সেনাল এই কাপটা জিতেছে, হ্যাঁ, ইপিএল কাপটা। তেমনি তোমার হচ্ছে স্পেনে খেলা হয়ে থাকে লা লিগা, সম্প্রতিকালে বার্সেলোনা লা লিগা জিতেছে। এছাড়া আমরা দেখব জার্মানিতে খেলা হয়ে থাকে বুন্দেশ লিগা, ফ্রান্সে লিগ 1, তারপরে তোমার ইটালিতে খেলা হয়ে থাকে সিরিয়া। এই ধরনের বিভিন্ন টুর্নামেন্ট প্রতিটা দেশে খেলা হয়, আর এই টুর্নামেন্টগুলো থেকে সেরা যারা টিম থাকে তাদেরকে নিয়ে খেলা হয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, পুরো ইউরোপের বিভিন্ন ক্লাবের মধ্যে একটা কম্পিটিশন। ওকে, তো এটা সম্প্রতিকালে জিতেছে প্যারিস সেন্ট জার্মেই। এরা আগের বারেও জিতেছিল, পরপর দুবার কিন্তু প্যারিস সেন্ট জার্মেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতলো। 2025-26 সিজনের চ্যাম্পিয়ন তাহলে তারা। ইন ফুটবল প্যারিস সেন্ট জার্মেই রিটেন্ড দ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তারা এটা কিন্তু ধরে রেখেছে তাদের জয়টা। আগের বারেও তারা জিতেছিল, আগের সিজনে, এই সিজনেও তারা জিতেছে, অর্থাৎ তারা দুবার কিন্তু জিতলো। আচ্ছা, টাইটেল আফটার ডিফিটিং আর্সেনাল। আর্সেনাল তারা এই বছরে ফাইনালে গেছিল অনেক বছর পরে এবং আর্সেনালকে তারা ফাইনালে হারিয়েছে পেনাল্টি শুটআউটে 4-3 ইন এ পেনাল্টি শুটআউট ইন দ্য ফাইনাল বুদাপেস্ট, যেটা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট, সেখানে এটা অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে এই ফাইনালটা প্যারিস সেন্ট জার্মেন সেকেন্ড টাইমের জন্য আবার জিতেছে, পরপর দুবার তারা জেতার এই রেকর্ডটা গড়ল। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা আগে একবার করিয়েছি, আমি ভাবলাম আরো একবার করিয়ে দিই। সম্প্রতিকে ভারতের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস হিসেবে দায়িত্ব নিলেন আমাদের ভারতবর্ষে চিফ অফ ডিফেন্স স্টাফ। এই পদে যিনি ছিলেন তার নাম হচ্ছে অনিল চৌহান। তো অনিল চৌহানের সম্প্রতিকালে তার যে পদের সময়কাল, সেই সময়কালটা শেষ হয়ে গেছে, সেই কারণে সেই জায়গাতে চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে সম্প্রতি দায়িত্ব নিলেন যিনি ভাইস চিফ অফ ডিফেন্স স্টাফ ছিলেন, জেনারেল সুব্রমণি টেক্স চার্জ অ্যাজ নিউ চিফ অফ ডিফেন্স স্টাফ। ভারতের প্রতিরক্ষা সচিব হিসাবে যিনি সম্প্রতি দায়িত্ব নিলেন, আমরা প্রতিরক্ষা সচিব নয়, মাফ করবে, মানে চিফ অফ ডিফেন্স স্টাফ, ভারতের যে প্রতিরক্ষা বাহিনী আছে তার যিনি প্রধান চিফ,
সেটা হলেন সুব্রমণি। তিনি হলেন থার্ড ব্যক্তি, 3 নম্বর ব্যক্তি যিনি এই পদে নিযুক্ত হয়েছেন। এর আগে ছিলেন জেনারেল বিপিন রাওয়াত, তারপরে অনিল চৌহান, ইনি হচ্ছেন 3 নম্বর ব্যক্তি যিনি এই পদে নিযুক্ত হলেন। এরপরেরটা, সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর ওয়েস্টার্ন নেভাল কমান্ডের নতুন প্রধান হিসেবে দায়িত্ব কিনে নেন। ভারতীয় নৌবাহিনীর 3টি কমান্ড আছে, ঠিক আছে, 3টি কমান্ড আছে আমাদের ভারতীয় নৌবাহিনীর। একটা হচ্ছে আমাদের পশ্চিম কমান্ড। পশ্চিম কমান্ড মানে কি? ওয়েস্টার্ন নেভাল কমান্ড আমরা সেটাকে বলবো, WNC দিয়ে আমি লিখছি। এটা সদর দপ্তর অবস্থিত আছে মুম্বাইতে। আরেকটা হচ্ছে ইস্টার্ন নেভাল কমান্ড, মানে যেটাকে আমরা বলছি ডিয়ার স্টুডেন্টস পূর্ব উপকূলের যে কমান্ড, মানে বঙ্গোপসাগরীয় অঞ্চলের যে কমান্ড, সেটাকে ইস্টার্ন নেভাল কমান্ড বলা হয়। আর আরব সাগরীয় অঞ্চলের যে নেভাল কমান্ড বা নৌ কমান্ড, সেটাকে আমরা বলে থাকি ওয়েস্টার্ন নেভাল কমান্ড। এই দুটো হচ্ছে অপারেশনাল কমান্ড, ঠিক আছে। আচ্ছা, ইস্টার্ন নেভাল কমান্ডটা অবস্থিত আছে বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশে। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে আছে। আরেকটা হচ্ছে ট্রেনিং কমান্ড। ট্রেনিং কমান্ড, এই ট্রেনিং কমান্ডটা অবস্থিত আছে কেরালার কোচিতে। ট্রেনিং কমান্ডটা আছে। তো এই হচ্ছে 3টে কমান্ড, দুটো অপারেশনাল, একটা ট্রেনিং কমান্ড। ট্রেনিং কমান্ডটা কোচিতে আছে। এটাকে আমরা অনেক সময় সাউথার্ন কমান্ড বলেও কিন্তু চিনে থাকি। এখন ওয়েস্টার্ন কমান্ড, মানে এই যে মুম্বাইতে যেটা সদর দপ্তর আছে, সেটার প্রধান হিসাবে কে নিযুক্ত হলেন? অ্যান্সার হচ্ছে সঞ্জয় বৎসাওয়ান। দেখো অ্যাডমিরাল, এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য দেখো। অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন অ্যাজিউম চার্জ অ্যাজ নিউ চিফ অফ নেভাল স্টাফ। আমাদের ভারতবর্ষের যিনি নৌবাহিনীর প্রধান হিসাবে সম্প্রতিকালে নিযুক্ত হলেন, তিনি হলেন ডিয়ার স্টুডেন্টসকে অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন। রিসেন্টলি তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে এবং তিনি সম্প্রতি এই চার্জে বা এই দায়িত্বটা গ্রহণ করলেন। খুব গুরুত্বপূর্ণ এটা। হ্যাঁ, এরপরে ভাইস অ্যাডমিরাল হিসাবে যিনি ভাইস চিফ হিসাবে বা ভাইস মানে বুঝতে পারছো উপপ্রধান, ভাইস চিফ হিসাবে যিনি নিযুক্ত হলেন, তিনি হলেন অ্যাডমিরাল অজয় খচ্চর। টেক্স চার্জ অ্যাজ 48th ভাইস চিফ নেভাল। তাহলে চিফ অফ নেভাল হয়েছেন কে? কৃষ্ণ স্বামীনাথন। আর ভাইস চিফ অফ নেভাল হয়েছেন কে? অ্যাডমিরাল অজয় খচ্চর। আর ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বৎসওয়ান, তাকে ডিয়ার স্টুডেন্টস অ্যাজ দ্য ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ ওয়েস্টার্ন নেভাল কমান্ডের দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। তাহলে এই হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটা আমাদের ভারতীয় নৌবাহিনীতে সম্প্রতিকালে নিযুক্ত হওয়া। তো এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, এটা জেনে রাখবে চিফ অফ নেভাল স্টাফ কে হয়েছেন। খুব খুব গুরুত্বপূর্ণ, আপকামিং পরীক্ষাতে এটা থেকে প্রশ্ন থাকবে কিন্তু তোমাদের। এরপরে, প্রতি বছর কোন তারিখে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়? নো টাবাকু ডে বা তামাক মুক্ত দিবস আমরা কোন দিনে পালন করি? প্রতি বছর বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়ে থাকে 31শে মে। 31শে মে ওয়ার্ল্ড নো টাবাকু ডে ইজ অবজার্ভড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এভরি ইয়ার অন 31st মে। এর পরবর্তী প্রশ্ন 9 নম্বর, কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি পোর্ট পারফরমেন্স ইন্ডেক্স এর সূচনা করলেন? সম্প্রতিকালে পোর্ট পারফরমেন্স ইন্ডেক্স যিনি সূচনা করলেন, নিশ্চয়ই সঠিক উত্তর হচ্ছে সর্বানন্দ সোনোয়াল। কে এই সর্বানন্দ সোনোয়াল? অবশ্যই দেখব। ইন্ডিয়া আনভেলস পোর্ট পারফরমেন্স ইন্ডেক্স, যেটাকে PPI বলা হচ্ছে। হ্যাঁ, তো সেটা সম্প্রতিকালে ভারত এর কেন্দ্রীয় মন্ত্রক তারা সূচনা করলো। মেরিটাইম ডিজিটাল রিফর্মস এবং টু বুস্ট গ্লোবাল কম্পিটিটিভনেস। তো বিশ্বজুড়ে যে প্রতিযোগিতামূলক সক্ষমতা, সেটাকে বাড়াতে এবং সামুদ্রিক যে ক্ষেত্র আছে, মেরিটাইম ক্ষেত্র, সেখানে ডিজিটাল রিফর্মস মিন্স সংস্কার করতে সম্প্রতিকালে এটা লঞ্চ করা হলো। অ্যান্ড দ্য ইনিশিয়েটিভ, এই উদ্যোগটি ওয়ার লঞ্চড বাই, এটা লঞ্চ করলো সম্প্রতিকালে ইউনিয়ন মিনিস্টার অফ পোর্ট, ভারতবর্ষের পোর্ট, শিপিং এবং ওয়াটারওয়েজ মন্ত্রকের দায়িত্বে যিনি আছেন সর্বানন্দ সোনোয়াল। তিনি ডুরিং দ্য 37th ফাউন্ডেশন ডে সেলিব্রেশন অফ দ্য জওহরলাল নেহেরু পোর্ট অথরিটি, যে NPA এর যে প্রতিষ্ঠাতা দিবস, জওহরলাল নেহেরু পোর্ট মুম্বাইতে আছে, তার 37তম প্রতিষ্ঠা দিবসের
আবহে সম্প্রতিকালে এটা তিনি উদ্বোধন করেছেন। এর পরবর্তী প্রশ্ন, পরিবেশের স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে কোন রাজ্য স্বচ্ছ মোবাইল অ্যাপের সূচনা করলেন? স্বচ্ছ বলে একটা মোবাইল অ্যাপ সম্প্রতিকালে একটা রাজ্য লঞ্চ করলো, কারা লঞ্চ করলো এটা? পরিবেশে পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে স্বচ্ছ মোবাইল অ্যাপের সূচনা করলেন সম্প্রতিকালে পশ্চিমবঙ্গ। দেখো, ইউনিয়ন মিনিস্টার মনোহর লাল লঞ্চেস স্বচ্ছ মোবাইল অ্যাপ ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে মনোহর লাল এবং আমাদের বর্তমানে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন শুভেন্দু অধিকারী এবং তার সাথে সাথে রাজ্যের যিনি উপমুখ্যমন্ত্রী ডেপুটি যিনি সিএম এবং মিউনিসিপাল কর্পোরেশনের মিনিস্ট্রির দায়িত্বে আছেন অগ্নিমিত্রা পাল, সম্প্রতিকালে তিনি এবং তারা মিলে একটা মোবাইল অ্যাপ লঞ্চ করলো যেটার নাম হচ্ছে স্বচ্ছ। বিকজ অফ এটা কেন লঞ্চ করা হলো? কলকাতা পৌরসভা অঞ্চলের জন্য এটা বিশেষ করে লঞ্চ করা হয়েছে, ওই অঞ্চলে স্বচ্ছতা বাড়ানোর জন্য এটা লঞ্চ করা হলো। ঠিক আছে, এই অ্যাপটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। চলো এর পরবর্তী আমরা আজকের জিকে প্রশ্নে আসি। ডব্লিউপি কেপি ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ হয়ে গেছে, অ্যাডমিশন নেওয়ার হলে অবশ্যই নিয়ে নেবে। গ্রাম পঞ্চায়েতের ব্যাচেও কিন্তু খুব শীঘ্রই ক্লাস শুরু হয়ে যাচ্ছে, তো অবশ্যই যারা এখন অ্যাডমিশন নেওনি চেক আউট করো TWS একাডেমি অ্যাপ। চলো প্রথম প্রশ্ন স্ক্রিনে, আমরা দ্রুত 10টি প্রশ্ন প্র্যাকটিস করব। হ্যাঁ, হ্যারিকেন ঝড়ের উদ্ভব হয় কোথায়? কোন স্থানে হ্যারিকেন ঝড়ের উদ্ভব হয়েছে? দেখো, হ্যারিকেন বলে যে ঝড়টা, এটার উদ্ভব হয় ক্যারিবিয়ান সাগর অঞ্চলে বা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ অঞ্চলে সৃষ্ট একটা ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে হ্যারিকেন। আচ্ছা বলো তো দেখি, আরব সাগর ও বঙ্গোপসাগর বঙ্গোপসাগর বা ভারত মহাসাগর অঞ্চলে, ভারত মহাসাগর অঞ্চলে সৃষ্ট ঝড়ের নাম কি? এই অঞ্চলে সৃষ্ট ঝড়কে আমরা বলে থাকি সাইক্লোন, তাই তো? সাইক্লোন বলা হয়। এর পরবর্তী প্রশ্ন 2, আদিনা মসজিদ কে নির্মাণ করেন? এটা বাংলার পান্ডুয়াতে অবস্থিত আছে, উত্তরবঙ্গের পান্ডুয়াতে অবস্থিত বাংলার সুলতানি যুগে নির্মিত আদিনা মসজিদ। সঠিক উত্তর কি হবে? দেখো, আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন সিকেন্দার শাহ, যিনি ইলিয়াস শাহী বংশের দ্বিতীয় শাসক ছিলেন। অস্কার পুরস্কার দেয়া হয় কত সাল থেকে? অস্কার কবে থেকে দেওয়া শুরু হয়েছে? অস্কার ইজ দ্য প্রেস্টিজিয়াস মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। এটাকে আমরা ইন সিনেমা বা মুভি তুমি যাই বলো সেই ক্ষেত্রে সর্বোচ্চ লেভেলের পুরস্কার হচ্ছে অস্কার। এটাকে আমরা এর অন্য নাম একাডেমি অ্যাওয়ার্ড। আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে এটাকে প্রদান করা হয় এবং এই পুরস্কারটা প্রথম দেয়া হয়েছিল 1929 সালে। আচ্ছা, সম্প্রতি 2026 সালে কততম অস্কার দেওয়া হলো বলো তো দেখি? সেটা হচ্ছে 98তম অস্কার দেওয়া হলো। আচ্ছা, 98তম অস্কারে সেরা পিকচার হয়েছে কোনটি? 98তম যে অস্কার দেওয়া হলো সেখানে সেরা চলচ্চিত্র কোনটি হয়েছে? সেরা চলচ্চিত্র হয়েছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদারের যিনি পরিচালক তার নাম হচ্ছে পল থমাস অ্যান্ডারসন, অ্যান্ড পল থমাস অ্যান্ডারসন অলসো ওন দ্য অস্কার প্রাইজ। তিনিও অস্কার জিতেছেন সম্প্রতিকালে। যে ক্যাটাগরিতে তিনি জিতেছেন, দিস ক্যাটাগরি ডিরেক্টর, মানে বেস্ট ডিরেক্টরের যে ক্যাটাগরিটা আছে সেই বেস্ট ডিরেক্টরের ক্যাটাগরিতে তিনি অস্কারটা জিতেছেন। ওকে, এরপরে আলোক রাসায়নিক ধোঁয়াশা কি নামে পরিচিত? আলোক রাসায়নিক ধোঁয়াশা বলতে আমরা কি বুঝি?
টরেন্টো ধোঁয়াশা, বেইজিং ধোঁয়াশা, রোমের ধোঁয়াশা নাকি লস অ্যাঞ্জেলেসের ধোঁয়াশা? আলোক রাসায়নিক ধোঁয়াশার আরেকটা নাম হচ্ছে লস অ্যাঞ্জেলেস এর ধোঁয়াশা। লস অ্যাঞ্জেলেস আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত। দেখো কি বলা হচ্ছে, সাধারণ ধোঁয়াশা বলতে আমরা কি বুঝি? স্মোক, স্মোক ধোঁয়াশা বলতে বোঝায় কি, ধোঁয়াশা মানে হচ্ছে ধোঁয়া এবং ডিয়ার স্টুডেন্টস যে ফগটা থাকে, ঠিক আছে, সেই দুটোকে একত্রে মানে ধোঁয়া এবং কুয়াশা, ফগ মিন্স কুয়াশা, তো দুটোকে আমরা সংমিশ্রণকে বলবো সাধারণত কি, এই দুটোর সংমিশ্রণকে আমরা ধোঁয়াশা বলবো। কিন্তু আলোক রাসায়নিক ধোঁয়াশা সাধারণ ধোঁয়াশার মতো নয়, এটি হলো এক ধরনের হলদে, বাদামি ও ধূসর বর্ণের ক্ষতিকারক কুয়াশা, যা তীব্র সূর্যালোকের দিনে বড় বড় শিল্পাঞ্চল বা যানজটপূর্ণ শহরের আকাশে জমাট বাঁধতে দেখা যায় বা জমাট বেঁধে থাকতে দেখা যায়। শিল্প অঞ্চলে এটা খুব বেশি দেখা যায়। 1940-এর দশকে আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে প্রথম এই ধরনের ধোঁয়াশা বড় আকারে দেখা গিয়েছিল, তাই একে অনেক সময় লস অ্যাঞ্জেলেস ধোঁয়াশা বলা হয়ে থাকে। ওকে, এটি সাধারণত গরম ও শুষ্ক আবহাওয়ার দুপুরের দিকে সবচেয়ে বেশি ঘনীভূত হয়ে আকাশে দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে সাধারণ ধোঁয়াশার থেকে আলোক রাসায়নিক ধোঁয়াশা একটু আলাদা, যেটা একটু হলদে এবং বাদামি বর্ণের হয়ে থাকে। এর পরবর্তী আমাদের 5 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার অবস্থিত একটা দেশ, এই ভিয়েতনাম দেশের রাজধানীর নাম কি? দেখো, ভিয়েতনামের সাথে সম্প্রতিকালে ভারত ব্রহ্মস মিসাইলের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। সেই ভিয়েতনামের রাজধানীর নাম হচ্ছে হ্যানয়। পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য পলিউটেড একটা সিটি হচ্ছে হ্যানয়, প্রচুর দূষিত শহর হচ্ছে হ্যানয়, যেটা এশিয়ার ভিয়েতনামের রাজধানী। আচ্ছা, ভিয়েনতিয়েন কেন নয়? ভিয়েনতিয়েনও একটা দেশের রাজধানী, জানো? এটা হচ্ছে ভিয়েতনামেই পাশে আছে লাওস বলে একটা দেশ। লাওসের রাজধানীর নাম কি? লাওসের রাজধানীর নাম ভিয়েনতিয়েন। আর ভিয়েনতিয়েন লাওসের রাজধানী। লাওসের মুদ্রার নাম হচ্ছে লাওকিপ। লাওকিপ হচ্ছে লাওসের মুদ্রা। আর ভিয়েতনামের মুদ্রার নাম কি? ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ডং। ভিয়েতনামিজ ডং হচ্ছে তাদের মুদ্রা। নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনাইটেড ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেছিলেন? সালটা ছিল 1910। 1910 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বুকে প্রতিষ্ঠা করেছিলেন ইউনাইটেড ইন্ডিয়া হাউস। কে প্রতিষ্ঠা করেন? লালা হরদয়াল, সুভাষচন্দ্র বসু, তারকনাথ দাস নাকি রাসবিহারী বসু? রাসবিহারী বসুর সাথে জাপানের খুব মানে ওতপ্রোতভাবে সম্পর্ক ছিল। জাপানে তিনি অনেক প্রতিষ্ঠা করেছিলেন। সুভাষচন্দ্র বসু বার্লিন, সিঙ্গাপুর ইত্যাদি জায়গাতে বিভিন্ন প্রতিষ্ঠা করে। লালা হরদয়াল প্রতিষ্ঠা করেছিলেন আমেরিকাতে সান ফ্রান্সিসকোতে 1913 সালে। তিনি প্রতিষ্ঠা করেছিলেন একটা পলিটিক্যাল পার্টি, যেটাকে বলা হচ্ছে গদর পার্টি। ওকে, আর এখানে পড়ে থাকছে তারকনাথ দাস, ইনি প্রতিষ্ঠা করেছিলেন ইউনাইটেড ইন্ডিয়া হাউস ইন আমেরিকা যুক্তরাষ্ট্র। এরপরেরটা, সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে শোষণ করে কারা? ইউভি রে যেটা আসে, সেই ইউভি রেটাকে কে শোষণ করে? একদমই ইজি, সেটা হচ্ছে ওজোন স্তর শোষণ করে। ওজোন স্তর কোথায় আছে? ওজোন স্তরের অবস্থান কোথায়? ওজোন স্তরের অবস্থান হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত আছে। ডেঙ্গু জ্বরে মানবদেহের রক্তে নিচের কোনটির মাত্রা কমে যায়? ডেঙ্গু একটা ভাইরাস ঘটিত রোগ, যেটা ডেঙ্গু জ্বর নামেও পরিচিত। বিশেষ করে স্ত্রী এডিস মশার কারণে এই ডেঙ্গু জ্বরটা ছড়িয়ে থাকে। তো ডেঙ্গু জ্বরের কারণে মানবদেহের নিচের কোনটির মাত্রা কমে যায়? রক্তকণিকার মধ্যে দুটো রক্তকণিকা, অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা, দুটোরই উৎপাদন কমে যায়। অলরাইট, এরপরে নিচের কোন নৃত্যশিল্পী কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত নয়? কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের নৃত্য। অন্ধ্রপ্রদেশের নৃত্য। তো এখানে কুচিপুড়ি নৃত্যটার সাথে যুক্ত নন কে? সঠিক উত্তর হচ্ছে সোনাল মানসিং। সোনাল মানসিং তিনি দুটো নৃত্যের সাথে যুক্ত, একটা হচ্ছে ওড়িশি, বিশেষ করে তিনি ওড়িশি নৃত্যের সাথে যুক্ত এবং সাথে সাথে ভারতনাট্যমের সাথে তিনি যুক্ত। বাট
তিনি যুক্ত নন কুচিপুড়ির সাথে। যামিনী কৃষ্ণমূর্তি ভারতনাট্যম কুচিপুড়ি দুটোর সাথেই যুক্ত। রাজা রেড্ডি, রাধা রেড্ডি এরা হচ্ছে কুচিপুড়ির সাথে যুক্ত। আর বেদান্তম সত্যনারায়ণ তিনি কিন্তু কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত। এছাড়া কুচিপুড়ি নৃত্যের আরও অনেক শিল্পী আছে। গোল্ডেন রাইসে কোন ভিটামিনের উপাদান বেশি থাকে? গোল্ডেন রাইসে যে ভিটামিন সবচেয়ে বেশি থাকে সেটি হলো ভিটামিন এর মাত্রা বেশি থাকে। আচ্ছা, বাড়ির কাজ দেওয়া থাকবে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সমুদ্র সেতু কোনটি? কমেন্ট বক্সে সকলেই জানাবে। এটা ছিল আজকের আমাদের মান্থের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব। ভালো লাগলে অবশ্যই পরবর্তীতে সকলে লাইক করো। টাটা, টেক কেয়ার, বাই।